নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। এটা একটা কেসের মধ্যে দিয়া বলি। এখানে আমাদের ইসরাত হোসেন লিপ্টন স্যার আছেন এবং আলম স্যার আছেন, আবুল আলম স্যার আছেন, আরো স্যার আছেন। আমি প্রথমে যাদেরকে দেখছিলাম আমি তাদের কথাই বলতেছি, হয়তো আরো স্যার আছেন আমি দেখি নাই। তো এটা একটা অটিজমের কেস, এবং আসলে সত্যি কথা হচ্ছে আমি কখনোই আশা করি নাই আর কি যে এই কেসে আমি 1% রেজাল্ট পাবো, কখনোই করি নাই। উম, তো আমরা শুরু করি। সো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের 3টা লেভেল আছে। এটাকে আমরা বলি যে ডিএসএম লেভেল বলি। তো ডিএসএম লেভেল মানে হচ্ছে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার। এখানে লেভেল 1 আছে, এটা সবচেয়ে কম অটিজমের। এটাকে আমরা হাই ফাংশনিং অটিজম বলি, ডাক্তার সাহেবরা বলেন। এবং এখানে হচ্ছে সোশ্যাল ইন্টারাকশনের ঝামেলাটা বেশি থাকে, এবং কনভারসেশন, ওই জিনকামের যে সমস্ত লক্ষণ আছে, কনভারসেশন, জিজ্ঞাসা করলে কথার উত্তর দিতে পারে না, ওই সমস্ত লক্ষণগুলা এই সমস্ত কেসের মধ্যে বেশি থাকে। লেভেল 2 তে এইটা মিড রেঞ্জ সিভিয়ারিটি আমরা বলতে পারি। মিড রেঞ্জ সিভিয়ারিটি বললে খুব কম হবে এবং খুব বেশি বলা হবে না। এবং এখানে হয় কি, আহ কথা, একজনের সাথে আরেকজনের কথা বলা, যেমন বাবা মার সাথে বাচ্চার কথা, এগুলা প্রবলেমেটিক হয়। এবং এখান থেকে শুরু হয় ব্রেনের অক্সিডেশনটা অনেক কম থাকে। আর লেভেল 3 তে এটাতে ব্রেনের অক্সিডেশন বলতে গেলে থাকেই না, অত্যন্ত ইনডিসিপ্লিনড অক্সিডেশন থাকে। এবং এটা খুব বড় ধরনের অটিজম, এবং এটা হাইয়েস্ট লেভেলের অটিজম বলা হয়। সবচেয়ে বেশি হয় বাচ্চারা নন ভার্বাল হয়, বাচ্চারা কথা বলতে পারে না, অথবা রিপিটিটিভ বিহেভিয়ারটা অনেক বেশি করে, এবং বাচ্চারা চেঞ্জ সহ্য করে না। সো এটা হচ্ছে অটিজমের একটা বড় জিনিস। আমাদের যে কেসটা, আমাদের এই কেসটা অটিজমের একটা মেয়ে বাচ্চার, 7 ইয়ার্স এর একটা মেয়ে বাচ্চার, তার ডিএসএম লেভেল 3, মানে হাইয়েস্ট লেভেলের অটিজম। এই বাচ্চাটা নন ভার্বাল। এই বাচ্চাটা রাত্রেবেলা বিছানায় প্রস্রাব হয়ে যায়, এর প্রচন্ড রকমের রিপিটিটিভ বিহেভিয়ার আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ন্যূনতম চেঞ্জ, সেটা আবহাওয়ার চেঞ্জ হোক আর বালিশের চেঞ্জ হোক, কিছুই সহ্য করতে পারে না, কিছুই নেয় না। সহ্য করতে পারে না মানে হচ্ছে নেয় না। তো ফ্যামিলি হিস্ট্রিতে, এই বাচ্চার ফ্যামিলি হিস্ট্রিতে 2টা সিভিএ আছে, 2টা ব্রেন স্ট্রোক আছে, এদের গল স্টোন অপারেশন আছে, এর দাদার স্প্যাস্টিক কোলন ডিজিজ আছে, এর দাদির ইউটেরাস রিমুভ করা হয়েছে, বাবার অ্যাজমা আছে, মায়ের কাইন্ড অফ ওসিডি আছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে, ওভালিউশনের সময় ব্রেস্ট পেইন হয়, এবং লিউকোরিয়ার সমস্যা আছে। এটা হচ্ছে তার ফ্যামিলি হিস্ট্রি। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যে এর বাবা, এই বাচ্চার বাবা অসম্ভব রকম নয়েজ সেন্সিটিভ, একদম লাইক থেরিডিয়নের টাইপের নয়েজ সেন্সিটিভ। ওকে, এখন আমরা শুরু করব থেকে। অটিজমের 2টা দিক। একটা দিক হচ্ছে, দুইটা হিস্ট্রি খুব স্পেশাল লাগে। একটা হচ্ছে মায়ের হিস্ট্রি, দ্বিতীয় হচ্ছে ফ্যামিলি ফরমেশনের হিস্ট্রি, 3 নম্বর হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন হিস্ট্রি। যখন বাচ্চাটা ইউটেরাসে ছিল, ফিটাসে ছিল,
তখন এই বাচ্চাটার হিস্ট্রি কি, এই মায়ের হিস্ট্রি কি, এটা হচ্ছে অটিজম। এই 3টা জিনিস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ মেইনলি বাচ্চার বিহেভিয়ার থেকে উম, এখানে এগুলাতে বেশি পরিমাণ রেমেডি আসে। তো এর মায়ের হচ্ছে, এর মা বলতেছে যে ইনারা আসলে পালায়া বিয়ে করছিলেন এবং তারপরে উনি কনসিভ করে যান, এবং কনসিভ করার পরে যখন উনার বাবাকে জানানো হয়, মানে মহিলার হাজবেন্ডকে জানানো হয় যে উনি কনসিভ করছেন, তখন ওর বাবা অসম্ভব রকম একটা এম্বারেসিং সিচুয়েশনের মধ্যে পড়েন, কারণ পালায়া বিয়ে করছে, কেউ জানে না। অসম্ভব রকম অ্যাবর্শনের চাপ মহিলাকে দেওয়া হয়। মহিলা অ্যাবর্শনটা করাইতে চান নাই, এবং এইটার কারণে এই মহিলার উপরে আহ, অসম্ভব রকম এই লোকের উপরে অসম্ভব রকম প্রেশার ক্রিয়েট করে মহিলার গিয়ে ওনাদের বাসায় গিয়ে উঠতে হয়, এবং এটা একটা হ্যাভক তৈরি করে, ফ্যামিলিতে আগুন লাগায় দেওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয়। দোনোজনের লাইফের পুরা কাহিনী চেঞ্জ হয়ে যায়। প্রচুর পরিমাণ বকাবকি, প্রচুর পরিমাণ কথা শোনা শ্বশুর বাড়ির দিক থেকে এটা শুরু হয়। প্রচুর পরিমাণের দেখা যায় একটা পর্যায়ে এসে হাজবেন্ডও আর ওইদিকে ওইভাবে তাকাচ্ছে না মহিলার দিকে, শাশুড়ি, শ্বশুর, এবং মানে উনার কথা হচ্ছে উনার ভাসুর ছাড়া উনার সবাই কেউ উনাকে 1 মিনিটের জন্য মেন্টাল শান্তি দেন নাই। এবং ওইটা উনি বলতেছেন যে আমি আসলে কোনোভাবে ব্যাখ্যা করতে পারবো না, ওই যে সিচুয়েশনটা আমি কোনোভাবে ব্যাখ্যা করতে পারবো না। আমার আমার মানে মানে আই হ্যাভ রিচড অল মাই লিমিটস, এইটা হচ্ছে ওই মহিলার কথা। তো এই হলো মহিলার কাহিনী, ইন্ট্রাইউটেরিয়ান হিস্ট্রি সহ, যে মহিলার মধ্যে দিয়ে কি গেছেন, কিসের মধ্যে দিয়ে গেছেন এই ভদ্র মহিলা। এখন আসেন বাবার কথা শুনি। তো বাবার প্রথম কথা হচ্ছে যে এই বাচ্চা আমার জিন্দিগি ধ্বংস করে দিছে, এই বাচ্চা আমার সবকিছু ধ্বংস করে দিছে, আমার ক্যারিয়ার শেষ করে দিছে, মানে সোজা কথা আমার জিন্দিগি ধ্বংস করে দিছে। এবং ওইটার এক্সপ্রেশন, আমার দুর্ভাগ্য আমার কাছে কেসের রেকর্ডিংটা নাই, নতুবা আমি রেকর্ডিং এ দেখাইতাম আজকে। ওইটার এক্সপ্রেশন এত ভয়ঙ্কর ছিল যে এইটা মানে আপনি হয়তো দেখলে আপনার কাছে মনে হতো যে এটা কি আসলে উনারই বাচ্চা, কেউ কারো বাচ্চা নিয়ে এভাবে কথা বলতে পারে। তো উনি বলতেছেন আমি এটা চাই নাই, এবং তখনও কনসিভের সময় একটা বিরাট সমস্যা হয়েছে, এ দুনিয়ায় আসার পরে তো আরো বড় সমস্যা হয়েছে, কারণ বাচ্চাটা তো অটিস্টিক। তো এবং উনি শেষে বলতেছেন যে আসলে ওর অটিজম নাই, আমি নিজে, কথাটা শুনেন, আমি নিজে ছোটবেলায় অনেক দেরিতে কথা বলছি, তো আমার কাছে মনে হয় এটাই সেটা, এর অটিজম টটিজম কিচ্ছু না, এগুলা বাজে কথা। সো এটা হচ্ছে বাবার কথা। তাহলে অ্যাজ পার কেন্ট, অ্যাজ পার ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক লিটারেচার, আমরা ভাবতে পারি যে এটা একটা ক্ল্যান্ডেস্টাইন বাচ্চা টাইপেরই। এবং what is the group called the clandestine child? That is the magnesium group. প্রবলেম বাবার সাথে। তাহলে সিম্পল কথা, এটা ম্যাগনেসিয়াম কার্বনিকামের কেস, 200 দেওয়া হয়েছে, কোনো রেজাল্ট নেই। মানে আমি ম্যাগনেসিয়াম অটিজমের বাচ্চাতে অনেক বেশি লাগে, ম্যাগনেসিয়াম গ্রুপটা, অ্যালুমিনিয়াম গ্রুপটা, ন্যাট্রাম গ্রুপটা, এগুলা আমাদের মোটামুটি মুখস্থের মতো হয়ে গেছে যে আসলে কখন কোনটা লাগতে পারে। কিন্তু আমি এইভাবে কাউকে কখনো ম্যাগনেসিয়াম দিয়ে আমি কখনো এইভাবে বিপদে পড়িনি।
আমি ভাবতেছি আসলে কি হয়েছে, এটা কাহিনীটা কি, কোনো রেজাল্ট নাই, কাহিনীটা কি। তো আমি পুরা কেসটা আমি জাস্ট ভুলে গেছি। আমি ভুলে গিয়ে আমি এখন আবার তার মায়ের সাথে বসছি। তো মায়ের সাথে বসার পরে যে আমি উনাকে ৪-৫টা প্রশ্ন করছি। আমি জাস্ট প্রশ্নগুলো আপনাদেরকে বলতেছি। আমি উনাকে প্রশ্ন করছি যে, আপনার বাচ্চা যখন আপনি কনসিভ করলেন, তখন আপনি কি ফিল করছেন? উনি আমাকে উত্তর দিছে যে, আমি ২ টা জিনিস ফিল করছি। আমি ২ টা জিনিস ফিল করছি সবচেয়ে বেশি। একটা হচ্ছে আমার মধ্যে কোনো আনন্দ নাই। আর দ্বিতীয়ত হচ্ছে মাটিটা যদি ফাঁক হয়ে যেত আর আমি যদি ভিতরে ঢুইকা যেতে পারতাম, তাইলে আমি যখন উনাকে প্রশ্নটা করছি, উনি ফার্স্ট এই কথাটা বলছে যে, আমি প্রথমত জিজ্ঞাসা করছি যে, আমার মধ্যে কোনো আনন্দ নাই। বাচ্চা কনসিভ করলে ১ম বাচ্চা হিসাবে যে আনন্দটা থাকার কথা ওইটা নাই। এবং মাটিটা যদি ফাঁক হয়ে যেত, তাহলে আমি মাটির ভিতরে ঢুকে যেতে পারতাম। তো পরের কোয়েশ্চেন হচ্ছে যে, আপনার হাসব্যান্ড ইন-লজরা মানে শ্বশুরবাড়ির দিকেরা যে এই সময় আপনার সাথে আসলে কি করছে? তো এখানে উনি আমাকে ২ টা ৩ টা কথা বলছেন যে, আমার হাসব্যান্ড একটা দিন যায় নাই এই ৯ মাসে যে আমাকে মারে নাই। এবং এত মারা মারছে যে এইটা হয়তো, এর ব্যথা হয়তো আমি আর কখনো ভুলবো না। এর ব্যথা হয়তো আমার শরীর থেকে কখনোই যাবে না। মন থেকে কখনোই যাবে না। ইন-লজরা আমার ভাসুর ছাড়া প্রত্যেকেই আমারে কোনো না কোনোভাবে প্রস্টিটিউট বইলা গালি দিছে। এবং আমার হাসব্যান্ডও তাদের সাথে আমাকে এই গালি দিছে। ওকে? এরপরের কোয়েশ্চেন হচ্ছে, সোসাইটির কি অবস্থা ছিল? যেখানে থাকতেন-টাকতেন? না, তারা, আমি যখন এই বাসায় গেলাম, ওই বাসার থেকে আমি বের হয়ে একটা এন্ডোস্কোপিও ঠিকমতো করতে, সরি, আল্ট্রাসোনোগ্রাফিও ঠিকমতো করতে পারি নাই। আমাকে রাত্রে বের হইতে হইছে। তারা এটা প্রকাশ করছে প্রায় ৭ মাস পরে। এবং যারাই জানছে সেটা আমার মামা, আমার চাচা, আমার খালু, এভরিবডি কল্ড মি প্রস্টিটিউট। এবং উনাকে জিজ্ঞাসা করলাম উনার বাবা-মার কি ফিলিংস? আসলে উনার বাবা-মার কি ফিলিংস ওইটা দিয়া তো আর হোমিওপ্যাথিক রেমেডি নির্ধারণ হয় না। প্রশ্নটা হচ্ছে, আপনার বাবা-মা আপনাকে কিভাবে পারসিভ করতেছে? মানে উনি কিভাবে বুঝতেছে উনার বাবা-মা পারসিভ করতেছে? যেমন আমাকে একজন জিজ্ঞাসা করলো, লিপটন স্যার কেমন? আমি বললাম, লিপটন স্যার ভালো। আতিক স্যার কেমন? আতিক স্যার ভালো। এতে কি আসলো? এতে আসলো যে আমার কাছে আতিক স্যারের আয়নাটা কেমন? লিপটন স্যারের আয়নাটা কেমন? আমি যদি বলতাম লিপটন স্যার ভালো না, তাইলে ওইটা কিন্তু আয়না। আপনি যখন কাউকে কোনো বিষয় জিজ্ঞাসা করেন, সে আসলে একটা আয়না হিসাবে আপনাকে উত্তরটা দেয়। সো এই কোয়েশ্চেন গুলো খুব ইম্পোর্টেন্ট। তো এভরিবডি কল্ড হার প্রস্টিটিউট। এবং পুরা পুরা ইন্টারভিউটা ২.৫ ঘন্টা ছিল, সেকেন্ড ইন্টারভিউটা। এবং এই ২.৫ ঘন্টার মধ্যে সম্ভবত উনি ৪০ মিনিট কথা বলছে। বাকি সময়টা
উনি আমাকে কতটুকু বলবে এবং কতটুকু বলবে না, ওই হিসাব করতে করতে উনার কেটে গেছে। এবং একটা কথা যদি উনি উনার আউট অফ মাইন্ড উনি বলে থাকে, স্লিপ অফ টাং উনি বলে থাকে, সেইটাকে আবার রেটিফাই করতে করতে উনার ওই কথার সাথে আরো 5টা কথা লাগাইতে হইছে। এই হচ্ছে মহিলার অবস্থা। তো এখান থেকে আমার সামনে আর কোনো রেমেডি ছিল না। আমার সামনে একটা রেমেডি ছিল। রাস্টাক্স ছিল না। রাস্টাক্স খুব ইম্পর্টেন্ট রেমেডি। রাস্টাক্সের মধ্যেও এই ধরনের পেইন আছে। এই ধরনের প্রচন্ড রকম কষ্ট কষ্ট পাওয়ার ফিজিক্যাল এবং মেন্টাল টর্চারের হিস্ট্রি আছে। কিন্তু রাস্টাক্সটা ডিফারেন্ট। কাছাকাছি ছিল রাস্টাক্স। এবং রাস্টাক্স হইতে হইলে আপনাকে অ্যানাকার্ডিয়াসি ফ্যামিলিতে ঢুকতে হবে। অ্যানাকার্ডিয়াসি ফ্যামিলির মধ্যে কোনো সিম্পটমই ছিল না। কোনো গ্রুপিং এর মধ্যে পড়ে না। তো আমার কাছে রেমেডি হচ্ছে থুজা। এছাড়া কোনো রেমেডি আমি দেখি না। তো আমরা বলছিলাম যে আমরা আজকে থুজার একটা ডিপ ডাইভ করবো, একটু ভিতরে ঢুকে দেখবো যে আসলে থুজার ভিতরে আসলে কিরকম ভাবে আছে আর কি। তো প্রথম কথা হচ্ছে যে হেডিং এর একটা লাইন আছে উনার প্রুভিং এ, উনার সরি উনার গাইডিং সিম্পটমে। তো উনি বলছেন যে গোপনে এর প্যাথোলজি বেড়ে ওঠে এবং আমরা জানি এগুলা অ্যানিমিনিয়ান অ্যানেকডোটস, হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন, ওয়েটে বাড়ে, এগুলা জানি। তো হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন মানে হচ্ছে এর মেন্টাল ব্যাখ্যা হচ্ছে যে যার আসলে প্রচুর পরিমাণে আদর দরকার হয়, যার ইমোশনাল নারিশমেন্ট খুব দরকার হয়। সেটা তুজা বলতে পারেন, ন্যাট্রাম সালফিউরিকেম বলতে পারেন, ওইটা ভিন্ন প্রসঙ্গ। যার ইমোশনাল নারিশমেন্ট দরকার হয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন। কারণ তার নারিশমেন্ট থাকে না। হোয়াট অ্যাকচুয়ালি ইমোশনালি হোয়াট হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন ডিফার্স, তার নারিশমেন্টটা কম থাকে। সো এর অ্যাডাপ্টেশনটা হচ্ছে এ যেটা গ্রহণ করে, এটা হচ্ছে একটা অ্যাবান্ডনমেন্ট গ্রহণ করে, একটা অ্যাবান্ডনমেন্ট পায় সবার থেকে। সে কিছু পায় না, প্রচুর পরিমাণ আনহ্যাপি একটা ফ্যামিলি স্ট্রাকচারের মধ্যে আসলে থুজা বেড়ে ওঠে। এবং এই আনহ্যাপি ফ্যামিলি স্ট্রাকচারের মধ্যে তার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তাকে মানুষ রিজেক্ট করে দেয়, তাকে মানুষ প্রস্টিটিউট বলে গালি দেয়। এবং যেহেতু সে বাবার থেকেও পায় না, মায়ের থেকেও পায় না, কারো কাছ থেকেই পায় না, একটা ওভারঅল অ্যাবান্ডনমেন্ট থাকে থুজার মধ্যে। এবং এই কারণে তার কাছে মনে হয় যে আমার মধ্যে নিশ্চয়ই বড় কোনো সমস্যা আছে। সাইকোটিক মায়াজমের একটা টেন্ট হচ্ছে যে অন্য মানুষ যেটা আমার মানে ভালো মনে করে সেটা আমাকে করতে হবে। সো ওই জিনিসটাই, যে সে তো আসলে প্রচুর পরিমাণ অ্যাবান্ডন থাকে। এবং আমরা ন্যাট্রাম মিউরিটিকাম নিয়ে কথা বলবো, ম্যাগনেসিয়াম নিয়ে কথা বলবো। ম্যাগনেসিয়াম কেন কাজ করে না এগুলো একটু পরেই দেখবো। কিন্তু মূল কথাটা কি হচ্ছে যে অ্যাবান্ডনমেন্ট থেকে সে যেটা দেখে এটা হচ্ছে যে তার যে আর্লি কন্ডিশনিংটা হয় সেটা কখনোই নার্চারের মধ্যে থাকে না।
এবং এ বেড়ে উঠে থ্রেটের মধ্যে, এ বেড়ে ওঠে অ্যাবান্ডনমেন্টের মধ্যে, যে কারো কাছ থেকে আমি কিছু পাচ্ছি না এবং আমি যতটুকু পাইছি ততটুকু আমি ধরে রাখতে পারবো কিনা। একটা ফ্যামিলিতে একটা মেয়ে গেছে বউ হিসাবে, তাকে প্রত্যেকটা মানুষ তাকে প্রস্টিটিউট বলে গালি দিতেছে, তার জন্য থ্রেটটা কল্পনা করেন। সে কি বাচ্চা রক্ষা করবে না সংসার রক্ষা করবে? এবং এই ধরনের যখন এইভাবে যখন সে বাইরে উঠতেছে, এর মধ্যে তার প্রবলেম যেটা হয় এটা হচ্ছে যে সে আসলে নিজেকে মনে করে আসলে আমার কোনো মূল্যই নেই। এখন আসেন ম্যাগনেসিয়াম কেন কাজ করেনি? কারণ ম্যাগনেসিয়ামেরই সংকট নাই তো। ম্যাগনেসিয়ামের সংকট হচ্ছে যে আমি বাবার আদর পাইলাম না, আমি মায়ের আদর পাইলাম না। ম্যাগনেসিয়ামের সংকট হচ্ছে যে আমাকে তো আসলে কেউ নিল না। কিন্তু এটা তো আরো বড়, এটা তো পুরো ফ্যামিলি ধরা। এবং আহ, আপনারা দেখবেন টেন্টে আছে একটা রুব্রিকা আছে যে ডিলিউশন ইজ এ ক্রিমিনাল। এখানে থুজা আছে, কারণ হচ্ছে যে সে মনে করে সে অনেক বড় একটা ভুল করে ফেলছে বা অনেক বড় একটা পাপ করে ফেলছে, যেটার আসলে কোনো কিছু নাই, যেটার কোনো কিছু মানে যেটার কোনো ইয়ত্তা নাই, এটার প্রাইস তাকে দিতেই হবে। ডিলিউশন ক্রিমিনাল হিজ। এরপরে পূজার মধ্যে আরেকটা জিনিস অত্যন্ত অত্যন্ত কঠিন ভাবে আসে, এটা হচ্ছে ভায়োলেশনের ইয়ে। ভায়োলেশন মানে হচ্ছে আপনার বডি আপনার মত অনুসারে চলা উচিত, কিন্তু দেখা যায় যে পূজা সিডাকশনের অনেক বেশি পরিমাণ কবলে পড়ে। মহিলারা বিভিন্নভাবে সিডাকশনের কবলে পড়ে, সেক্সুয়াল অ্যাবিউসের কবলে পড়ে। হয়তো কেউ একজন একটা বাচ্চাকে, একটা মেয়ে বাচ্চাকে গোসল করাচ্ছে, ও তার প্রাইভেট পার্টস ধরতেছে। এই ধরনের ফন্ডলিং এর মধ্যে পড়ে। এবং এটা কি করে, এটা আসলে যেটা করে ওর মধ্যে একটা লং টার্মে একটা গিল্ট ফিলিং তৈরি করে। আমরা তো একটু আগে বলছি ডিলিউশন ক্রিমিনাল হি ইজ। সো এবং টোটাল জিনিসটা আইসা যেখানে দাঁড়ায় যে এই রুগীটা ফিজিক্যালিও অ্যাবিউজের শিকার হইতে পারে, ইমোশনালিও অ্যাবিউজের শিকার হইতে পারে। এবং শুধু অ্যাবিউজ থাকে না, কিন্তু এর সাথে থাকে নেগলেক্ট। ওই যে বললাম ম্যাগনেসিয়াম কাজ করলো না কেন, ম্যাগনেসিয়াম কাজ করতো শুধুমাত্র নেগলেক্ট থাকলে করতো, কিন্তু এখানে অ্যাবিউজও আছে। ম্যাগনেসিয়াম ইজ নট ফর অ্যাবিউজ। সো ম্যাগনেসিয়াম কাজ করে না। এবং পূজার মধ্যে ন্যাট্রাম মিউরিটিকামের মধ্যে এটা অত্যন্ত কারণ ন্যাট্রাম মিউরিটিকাম HCl লিখে গেছেন, দেন ন্যাট্রাম মিউরিটিকামের পরে থুজা খুব ভালো কাজ করেন, উনার কিনোটসেই লিখে গেছেন, আপনারা জানেন। ন্যাট্রাম মিউরিটিকামের মধ্যে থুজার মধ্যে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে বাবা মার স্ট্রিক্ট থাকা। এর সাথে ন্যাট্রাম মিউরিটিকামে যুক্ত হয় বাবা মার মধ্যে কাজ্জা ঝগড়া, আর থুজার মধ্যে আসে হচ্ছে বাবা মার পক্ষ থেকে সারাদিন গালিগালাজ শোনা। এই দুইটার লাইনিং হচ্ছে দুই দিকে, এইভাবে দুইটা ট্রেন দুই দিকে চলে গেছে আর কি। সো
একটা ক্রুয়েলটি, একটা অসম্ভব রকম নির্দয় পরিবেশের মধ্যে থুজার রুগীদের আসলে বিল্ড আপটা হয়। এবং সেটা ক্রুয়েলটিটা যেই সেই ক্রুয়েলটি না, স্টর্মস অফ ক্রুয়েলটি। মনে হয় যে একটা ঝড় চলতেছে এবং এর মধ্যে সবসময় এটা, এ কারণেই আপনারা দেখবেন যে আমাদের ম্যাগনেসিয়াম বা ন্যাট্রাম বা অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ন্যাট্রাম, এই তো তিনটা পাশাপাশি পেরিওডিক টেবিলে, এদের মধ্যে কিন্তু এই গ্যাঞ্জামটা নাই। এই ক্রুয়েলটির ব্যাপারটা কিন্তু ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ন্যাট্রামের মধ্যে বলতে গেলে তেমন একটা নাই। থাকলেও খুব খুব লেস আকারে আছে, খুব অল্প আকারে আছে, কিন্তু থুজার মধ্যে আছে, সিভিয়ার ধরনের আছে। সো টু সিলেক্ট থুজা উই নিড সাম ক্রুয়েলটি। ওকে, এরপর আমরা যাব যে আসলে এখন এই রুগীটা বাঁচবে কিভাবে, সার্ভাইভ করবে কিভাবে, সার্ভাইভ করবে কিভাবে। এখন তার কিন্তু বাঁচতে হবে, কারণ প্রত্যেকটা মানুষই বাঁচতে চায় এবং সে প্ল্যান্ট। সো হোয়াট ইজ প্ল্যান্ট? প্ল্যান্ট হচ্ছে সে নড়তে চড়তে পারবে না, সে যেখানে আছে সে সেখানেই থাকবে। এনিমেল হলে দৌড় দিত, মিনারেল হলে তো গায়ে লাগতো না, অন্যভাবে গায়ে লাগতো। তো প্ল্যান্ট তো নড়তে চড়তে পারবে না, তাহলে তার সার্ভাইভেলের ব্যাপারটা কি? তা সার্ভাইভালের ব্যাপারটা হচ্ছে, তার সার্ভাইভাল হবে সে মানুষের সাথে ডিস্টেন্স ক্রিয়েট করবে, সে মানুষকে অ্যাভয়েড করবে। সে এই যে তার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, খালা, মামা, চাচা, এরা সবাই মিল্লা ওরে প্রস্টিটিউট কইরা গাইলাইছে, এইটাকে সে ইন্টারনালাইজ করে নেবে। এবং একই সাথে এটাকে সে মনের ভিতরে ঢুকে আনিবে। সো আপনারা দেখবেন ইন ক্যান্সারের মধ্যে একটা খুব এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টার্ম আছে, এটা হচ্ছে, এটাকে আমরা ডেজমোপ্লাসিয়া বলি। সো হোয়াট ইজ ডেজমোপ্লাসিয়া? যখন চারদিকের ক্যান্সার, আলসারেশনের চারদিকের ওয়াল বা টিউমারের চারদিকের ওয়াল অসম্ভব রকম শক্ত হয়ে যায়, তখন কি হয় আসলে? তখন কোষের ভিতরে ইনফিল্ট্রেশন চলতে থাকে। তো থুজা ওইরকম একটা কাজই করবে। সে যেটা করবে, সে তার চারদিকটা অসম্ভব রকম শক্ত করে নিবে। আপনারা দেখবেন এই কারণে স্কিরাস ক্যান্সার যেগুলো আছে, যেমন প্রোস্টেটের ক্যান্সার, অ্যাবডোমিনাল ক্যান্সার, ওগুলাতে আপনারা থুজার রুব্রিক গুলা চেক করে দেখেন। সো এখন সে তো তার চারদিকটা কঠিন করে ফেলছে। বাচ্চা থাকলেও সরি, বাচ্চা হইলেও, সে যদি বাচ্চাও হয়, সে তার চারদিকটা কঠিন করে ফেলবে এবং কঠিন করে ফেললে ওই ওয়ালের ভিতরে সে আর কাউকে ঢুকতে দিবে না। এখন এখানে আইসে সে কি করবে? তার আইডেন্টিটি সে রিকনস্ট্রাক্ট করবে। তার আইডেন্টিটি সে রিকনস্ট্রাক্ট করবে। কেন আইডেন্টিটি রিকনস্ট্রাক্ট করবে? কারণ হচ্ছে 10টি রুব্রিক আছে। আমি সমস্ত রুব্রিক এখানে কোনো অন্য কোনো রেপারেটরি আমি কেন থেকে বলতেছি। যেমন ডিলিউশন এরর ইন পার্সোনাল আইডেন্টিটি, থুজার রুব্রিক এটা। ডিলিউশন এরর ইন পার্সোনাল আইডেন্টিটি, এটা আইডেন্টিটি সে রিকনস্ট্রাক্ট করতেছে। এবং এটা কইরা সে কি করবে? এটা কইরা সে তার নিজের প্রোটেকশন খুঁজবে। এটা করে সে তার নিজের প্রোটেকশন খুঁজবে। এটা হচ্ছে তার সার্ভাইভালের মেকানিজম। এবং এই প্রোটেকশন খুঁজতে গিয়া, যেটা আমাদের থুজার অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা,
এবং আপনারা যদি এসেন্স অফ ম্যাটেরিয়া মেডিকাও দেখেন জর্জ ভিতুলকাসের, আপনারা দেখবেন এই জিনিসটা ব্যাখ্যা করা হয় নাই সেখানে। সেটা হচ্ছে যে তার তার পা গ্লাসের মতো লাগে, তার কাছে মনে হয় তার পা গ্লাসের মতো লাগে। আমরা তো একটা ব্যাখ্যা আশা করছিলাম, কিন্তু এটা ব্যাখ্যা নাই। কারণ হচ্ছে এইটা পারসিভ করা, এটা বহু আগে কেন সাহেব লিখে গেছেন, তার আগে এটা সম্ভবত প্রুভিং এ আছে কিনা আমি শিওর না, সম্ভবত আছে যতদূর মনে পড়ে, কিন্তু এটার ব্যাখ্যা নাই। খেয়াল করেন, তাহলে এটার ব্যাখ্যা কি? আমার কাছে তো আপনার কাছে এখানে 148 জন আছেন, আপনাদের কাছে কারো কাছে কি মনে হয় যে কোন রুগী এসে আপনাকে বলছে আমার পা কাঁচের মতো লাগে? নেভার এভার। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না। So we need an explanation of this terrible rubric. ব্যাখ্যা হচ্ছে যে এই রুগী মনে করে সে অত্যন্ত ভঙ্গুর। কেন সে ভঙ্গুর মনে করে? কারণ হচ্ছে তার যে পাস্ট আছে, এবং সে যে পাস্টটা তারে যে পরিমাণ পেইন দিছে, এটা তো সে বাইরে আসতে চায়। এবং সেখানে যেমন থুজার একটা মারাত্মক আইলমেন্ট আছে কি, তার কথা যদি মানুষ যাই না ফেলে, এটা থুজার খুব প্রমিনেন্ট আইলমেন্ট। এখন ওটা তো ভঙ্গুর, তো এখন সেই ফ্রেজাইলিটিটা হচ্ছে, তার ভঙ্গুরতাটা হচ্ছে যে তার কাছে প্রত্যেকটা মানুষকে কোনো মানুষকেই ট্রাস্ট ওয়ার্দি মনে হয় না। তার কাছে কোনো মানুষকেই ট্রাস্ট ওয়ার্দি মনে হয় না। কেন মনে হয় না? কারণ হচ্ছে সে তো এই পরিমাণ পেইন পাইয়া আসছে। সে তো এই পরিমাণ পেইন পাইয়া আসছে, এবং সে চায় না যে সে আর কোনো মানুষের থেকে নতুন কোনো পেইন পাক। এটা ওই ন্যাট্রাম মিউরিটিকামের কিন্তু ন্যাট্রাম মিউরিটিকামের কাছেও মনে হয় যে আমি মানুষের কাছ থেকে পেইন পাবো মানুষের সাথে কথা বলতে গেলে। ন্যাট্রাম মিউরিটিকামও কথা বলে না, কিন্তু ন্যাট্রাম মিউরিটিকাম যেটা করে না, এটা হচ্ছে তার চারদিকে ওয়াল তৈরি করে না, পূজা করে। সো এই গ্লাস ক্যাসেল বা কাচের ঘর, এই কাচের ঘরের কাহিনীটা হচ্ছে তার ভালনারেবিলিটি অনেক হাই লেভেলের ভালনারেবিলিটি থাকে। এবং দেখবেন এখানে কেন্টের রুব্রিক আছে যে বডি ইজ ডেলিকেট, বডি ইজ ব্রিটেল। ব্রিটেল মানে ভঙ্গুর। হ্যাঁ, এবং এটা হচ্ছে যে ভঙ্গুরতার কারণে আমি আসলে আমার ধারের কাছে কাউকে আসতে দিব না। এই কারণে থুজা সোসিয়েটাল হয় না, সে সামাজিক হয় না, মানুষের সাথে মিশতে চায় না। এই কারণেই সে মানুষের কাছে সাথে মিশতে চায় না। ওকে, এবং এই কারণেই তার মধ্যে আপনি প্রচুর পরিমাণ ইন্ট্রোভার্টেডনেস দেখবেন। সে প্রচুর পরিমাণ অ্যাবজর্ব থাকে, প্রচুর পরিমাণ নিজের ভিতরে নিমগ্ন থাকে, এবং কথাবার্তা কম বলে, প্রচুর পরিমাণ প্রাইভেট থাকে, সোশ্যালাইজেশন চায় না। একটা রুব্রিক আছে কেন্টের, আনকমফোর্টেবল ইন সোশ্যালাইজেশন, সম্ভবত এই ধরনের কার জানি আছে, কেন্টটা হলো কারো একজনের আছে, আমি ভুলে গেছি। আর্নিকার মতো একটা রুব্রিক আছে, ওইটা আর্নিকার কিংপিং রুব্রিক, মাইন্ড ফিয়ার অফ অ্যাপ্রোচিং।
তার মানে হচ্ছে আর্নিকা যেরকম ফিজিক্যাল ট্রমার কারণে, মেন্টাল ট্রমার কারণে ওই ফিয়ার অফ অ্যাপ্রোচিং তার ধারের কাছে কেউ আসলে ইয়ে হয় না, পূজারও সেম কাহিনী। এবং পূজার রোগী সবচেয়ে বেশি ভালো থাকে যখন সে একা থাকে, সবচেয়ে বেশি ক্রিয়েটিভ থাকে যখন সে একা থাকে। কারণ হচ্ছে এইটা। এবং এই যে অ্যাভারশন টু কোম্পানি বা মানুষের সাথে মিশতে না চাওয়ার ফল, এই যে উইথড্রয়াল গুলা, এই উইথড্রয়াল গুলা মানুষের সাথে মিশলেও কিন্তু সে উইথড্রন থাকে। ধরেন একজন তুজার রোগী একটা ক্লাবে গেছে জুয়া খেলতে বা মদ খাইতে, এ মানুষের সাথে ব্যাপক হাসাহাসি করতেছে, কিন্তু ভিতর থেকে, হ্যাঁ, নিজেরই মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। জীবনানন্দ দাশ সবার সামনে বসে নিজেরই মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা, একা থাকে। সবার মধ্যে থেকে সে একা থাকে, কারণ সে অসম্ভব রকম ভালনারেবল থাকে। ন্যাট্রাম মিউটিকামের ভালনারেবিলিটি হচ্ছে এই লেভেলে থাকে না, কারণ ন্যাট্রাম মিউটিকামের যে গ্রিফ আছে, ওই গ্রিফ সাবকনসিয়াসে যাইতে অনেক সময় নেয়, হয়তো 20 বছর 30 বছর পরে সেটা সাবকনসিয়াসে যায়। পূজার যে গ্রিফ আছে সেটা ন্যাট্রাম মিউটিকাম হইয়া, কস্টিকাম হইয়া, স্ট্যাপিস এগেরিয়া হইয়া, বুডেলিয়া হইয়া যখন থুজাতে পৌঁছায়, তখন ওই থুজার গ্রিফের তল খুঁজে পাওয়া যায় না। এটা সম্ভবই না। এই কারণে থুজা গ্রিফ অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং ওইটা কোনো অবস্থাতেই ন্যাট্রাম মিউটিকাম এর সাথে কম্পারেবল না। এর মধ্যে ইমোশন সাপ্রেস করে ফেলে, সমস্ত ধরনের ইমোশন সাপ্রেস করে ফেলে, কারণ সে ভালনারেবল। সে জানে না যে আপনি আপনার একটা প্রবলেমের মুখোশ নিয়ে আইসা তাকে কিভাবে ধ্বংস করে ফেলতে পারেন, তাকে কিভাবে আপনি খাইয়া ফেলবেন, এটা তার জানা নেই। সো সুজার রুগীদের মধ্যে অনেকে বলেন যে আপনি তার মুখের মধ্যে কোনো ইমোশনাল রেখার কোনো সাইনও আপনি পাবেন না। এবং এখান থেকে আমাদের কেন্টের রুব্রিক, খুব ইম্পর্টেন্ট রুব্রিক, মাইন্ড এন্ড বডি সেপারেটেড, আর সেপারেটেড। নিজের সাথে কি হয়েছে এটা ভাবতে চায় না, অকুপেশন আমেলিয়ারেট, কাজ করলে ভালো থাকে। নিজের সাথে কি হয়েছে এগুলা নিয়ে চিন্তা করার টাইম নেই। আহ, এবং এখান থেকে তার ডিপার প্যাথোলজি আস্তে আস্তে তৈরি হয়। এবং থুজার রোগীর মধ্যে সবচেয়ে বেশি টেনশন হচ্ছে নিজের শারীরিক অসুস্থতা নিয়ে, ফিয়ার অফ ইম্পেন্ডিং ডিজিজ রুব্রিক আছে। এটা আরেকটা বড় বৈশিষ্ট্য যেটা বলতে একটু আগে ভুলে গেছিলাম, এটা হচ্ছে থুজার রোগী, স্পেশালি প্যাথোলজিক্যাল রোগী যারা, সাইকোসোম্যাটিক রোগী যারা, এদের মধ্যে যেটা পাবেন এটা হচ্ছে প্যারেন্টসদেরকে নিয়ে হ্যাট্রেড, বাবা মাকে পছন্দ না করার প্রবণতা, বুডেলিয়া ডিভিডি, ল্যাক ম্যাটারনাম,
লেক লুপিনাম, থুজা অক্সিডেন্টালিস। বাবা মাকে পছন্দ না করার ইয়ে। আরেকটা রেমেডি আছে, ওটা বলা উচিত। ওটা সিফিলিনামের চেয়ে বড় রেমেডি, ওটার নাম হচ্ছে বার্লিন ওয়াল। একদম পছন্দ করে না বাবা মাকে। এটা ডিপার প্যাথোলজিতে এসা থুজা এই ফেজটা দেখায়। এবং যত পরিমাণ নিজেকে ইন্ডাল করতে পারে, থুজার যারা ইন্ট্রোভার্টেড রোগী হয় তারা সেক্সুয়ালি খুব একটা অ্যাক্টিভ থাকে না, কিন্তু থুজার একটা শ্রেণী আছে একটু এক্সট্রোভার্ট ধরনের হয়, এরা সেক্সুয়ালি অসম্ভব রকম অ্যাক্টিভ থাকে, মেডোরিনাম ক্লাসের অ্যাক্টিভ থাকে। এবং এই অ্যাক্টিভিটি সেক্সুয়াল অ্যাক্টিভিটি বাড়তে যেটা একদম ক্লাসিক্যাল পাথওয়ে, সেটা হচ্ছে সে ওই অ্যাসিড ফসের ক্লাসে গিয়া পৌঁছাবে। অ্যাসিড ফসের ক্লাসটা কি? ডিসপায়ারের ক্লাস। ফসফরিক অ্যাসিডের যে ক্লাসটা সেটা ডিসপায়ারে, হতাশার ক্লাস, শারীরিক অক্ষমতার ক্লাস, ভুলা যাওয়ার ক্লাস, চুল পড়ে যাওয়ার ক্লাস, চুল গ্রে হয়ে যাওয়ার ক্লাস, ভুলে যাওয়ার ক্লাস। এবং সেখান থেকে একে উঠানো যাবে না। এর বাচ্চাদের মধ্যে এবং বয়স্ক মানুষের মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মনোম্যানিয়া। হোয়াট ইজ মনোম্যানিয়া? বিছানার ডান দিকে শুইছে, ডান দিকেই থাকবে। বাচ্চা একটা গ্লাসে পানি খায়, গ্লাসটা কোনোভাবে ভাঙ্গিয়া গেছে, এই কারণে 3 দিন 4 দিন ধরে বাচ্চাকে ঠিক মতো পানি খাওয়ানো যাচ্ছে না, কারণ সে গ্লাস ছাড়া সে পানি খাবে না। একটা খেলনার কথা বলছে বাচ্চা, সেই খেলনা তাকে কিনা দিতেই হবে, নতুবা খেলনা দাও, খেলনা দাও, খেলনা দাও, খেলনা দাও। এটা খুব সুপারফিশিয়াল উদাহরণ, যদিও এটা আগে বলা উচিত ছিল। সকালবেলা বাইরে হবে, ডাইন পা দিয়ে বাইরে হবে, ডাইন পা দিয়েই বাইরে হবে। কেউ পিছন দিকে, ঠিক আছে, কখনো জীবনে কোনোদিন ডাক দিলে সে থামবে, বসবে কিছুক্ষণ, তারপরে যাবে, সব সময় করবে। মনোম্যানিয়া। মনো মানে এক, ম্যানিয়া মানে পাগলামি, মানে যেটা সে তার মনে হয় যে এটা ঠিক, সেটা সে করবেই। এটাকেই আমরা বলতেছি ফিক্সড আইডিয়া। কিন্তু এটা ম্যানিয়া লেভেলের, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে, অটিজমের বাচ্চাদের ক্ষেত্রে এটা ম্যানিয়া লেভেলে চলে যায়। মা ছাড়া টয়লেট করবে না, করবে না, করবে না, করবে না। নানি অসুস্থ, মাকে নিয়ে মা কিভাবে আসবে? বাচ্চাকে রাইখা গেছে, 2 দিন 3 দিন ধরে বাচ্চা টয়লেট করে না, প্রচন্ড পেটের ব্যথায় ইয়ে করতেছে, মনোম্যানিয়া। স্যামুয়েল হ্যানিম্যান সাহেব আমাদেরকে ক্রনিক ডিজিজে বলছিলেন যে যখন কারো প্রাইমারি স্টেজের সিফিলিস দেখা দিবে, তখন তোমরা নাইট্রিকাম অ্যাসিডাম এবং থুজা দিবা, রিপিট করবা, অল্টারনেট করবা। সো একটা ডিপ্রেশন থাকে, এবং ডিপ্রেশনের সাথে একটা ভয়ঙ্কর রকমের সেলফ ডিস্ট্রাকশন থাকে। ডিপ্রেশনটা যখন প্রচন্ড রকম ভাবে মনে দেখা যায়, তখনই ওসিডিটা আসে। আর এইটার রিফ্লেকশন হিসাবে প্যাথোলজিতে সেলফ ডিস্ট্রাকশন থাকে।
এক ধরনের রিলিজিয়াস কনভিকশনের মধ্যে দিয়ে গিয়া সেলফ ডিস্ট্রাকশন করার থুজার একটা ক্লাস আছে, যদিও আমার পার্সোনাল মানে ব্যাখ্যা হচ্ছে ম্যানসিনেলার সবচেয়ে বড় রেমেডি এইখানে, স্পেশালি যারা হঠাৎ করে রিলিজিয়াস হয়ে যায় এবং তারপরে রিলিজিয়াসলি ফ্যানাটিক হয়ে যায়। একটা মেয়ে মানে জামা কাপড় ওড়না পরে বেরিত, হঠাৎ করে হিজাব পরা শুরু করলো, তারপরে বোরকা পরা শুরু করলো, তারপরে বাসার সবাইকে বোরকা পরাইয়া ছাড়লো। দ্যাট ইজ ম্যানসিনেলা, দ্যাট ইজ নট থুজা। কারণ ম্যানসিনেলা, এটা আরেক গল্প। ম্যানসিনেলা সম্ভবত থুজা ক্লাসের ডিপার রেমেডি, সম্ভবত। তো এরা ইন্টিমেট হইতে পারে না, এদের বউ বাচ্চাদের কাছে পছন্দের থাকে না, কারণ অসম্ভব রকম ক্লোজ থাকে। প্রেম থাকলেও প্রেম ভেঙে যাবে, সেক্স ড্রাইভ লো হবে। সুজার রোগীরা সাধারণত মহিলারা, পুরুষরা বাইরের দেশে অনেক মানুষ আছে দেখবেন যে ওনারা বিয়ে করতেছেন না, ওনারা ওয়ান নাইট স্ট্যান্ডে পছন্দ করে। এরা থুজা ক্লাসের রোগী। এরা মানে, আর ম্যানিপুলেশন আছে, ম্যানিপুলেশন নিয়ে আমার ইউটিউবে আরেকটা ভিডিও আছে, ওইটা দেখে নেন। ওইখানে ম্যানিপুলেশন, মাইন্ড গার্ডেন ডিজায়ার, ওগুলা খুব ভালোভাবে ব্যাখ্যা করা আছে। এবং এইভাবে এই থুজার ইলিউশনটা আমাদের কাছে আসলে আসে আর কি। তো আরেক ধরনের থুজা আপনি পাবেন, যেটা আপনার কাছে মনে হবে অপিয়াম, একদম অপিয়ামের মতো, মানে খুব অ্যাপিস আছে, অপিয়ামের মতো ঠান্ডা কিচ্ছু চায় না। কিন্তু আসলে আপনি দেখবেন যে তারা জীবনের পিছনের জীবনটা থাকতে তারা আইসা ওই এই এখন সাধুর একটা রূপ তারা ধরছেন, বা সাধুতে বিশ্বাস করা ওনারা শুরু করছেন। এক্সাম্পল হচ্ছে আমাদের কোন একজন জানি পীর সাহেব আছেন, উনি আগের জীবনে ডাকাত ছিলেন, আমার ঠিক নামটা মনে নাই। কারণ তুজা আইডেন্টিটি চেঞ্জ করতে চায়, নিজের আইডেন্টিটি চেঞ্জ করে ফেলতে চায়। তো আমি নিশ্চিত হওয়ার পরে আমি এই বাচ্চাটাকে, কারণ অটিজমে বাচ্চার কোনো কাহিনী দেখতে হয় না, এবং থার্ড গ্রেডের অটিজমে তো দেখার প্রশ্নই আসে না। থার্ড গ্রেডের অটিজমে মূল জিনিস যেটা দেখতে হয় সেটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন হিস্ট্রি। ইউটেরাসে যখন ছিল বাচ্চা, তখন সে কেমন ছিল, সে যখন ইউটেরাসে ছিল তখন তার মায়ের কি ধরনের ডিপ্রেশন ছিল, সেই ডিপ্রেশনের অ্যাডাপ্টেশন কি হয়েছে, রিয়াকশন কি হয়েছে। এটা হচ্ছে যত ডিপ অটিজম থাকবে আপনি অনেক বেশি পরিমাণ সোর্স ওইখান থেকে পাবেন। ওই বাচ্চা কি করছে, বাচ্চা পায়খানা খাইয়া ফেলতেছে কিনা, প্রস্রাব খাইয়া ফেলতেছে কিনা, পেশাবের মধ্যে, এগুলা এগুলা সুপারফিশিয়াল কাহিনী। ওইখানে বাচ্চার অটিজমের ব্যাপারটা হচ্ছে মা মায়ের সাথে, এটাকে আমরা বলি আইপিআর বলি, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বলি। মায়ের সাথে বাবার সম্পর্কটা কিরকম, মায়ের গ্রুপটা কি, দ্যাট ইজ অল ইউ নিড টু সি ইন অটিজম, অ্যান্ড ইউ নিড টু অ্যাকচুয়ালি কনভার্ট ইট টু রেমেডি পিকচার। সো কথা বলতো না। সো আমি
বাচ্চাটাকে আমি শিওর হয়ে গেছিলাম যে এটা থুজা, কারণ ম্যাগনেসিয়ামের পরে নেট্রামে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না, এবং কোনো অবস্থাতেই কোনো প্রশ্ন ছিল না। সো আই ওয়াজ শিওর যে আমি আসলে এটা আমাকে থুজা কথা বলতেছে। এবং বাচ্চাটার ইয়েটার দিকে যদি আপনি আসেন, যে বাচ্চাটার প্রবলেমের দিকে যদি আসেন, তখন আপনি দেখেন এই যে রিপিটিটিভ বিহেভিয়ার, মনোম্যানিয়া, এনিউরেসিস এবং ক্যান নট কোপ উইথ চেঞ্জ। সো এগুলো সবই আসলে মানে তখন মনে হচ্ছিল যে আসলে এটা থুজার একটা ইয়ে আর কি। তো আমি তাকে স্প্লিট ডোজে 10 ml দিয়া একটা ডোজ বানায়া, ওইটা 8টার সময় একটা ডোজ, 9টার সময় একটা ডোজ, 10টার সময় একটা ডোজ ঝাঁকুনি চারা খাইয়া ফেলতে বলছি। এবং টু বি ভেরি অনেস্ট, আমি 1% ইয়ে ছিলাম না, কারণ 3rd গ্রেড অটিজমের বাচ্চাদের 10% চেঞ্জ করতে আমার হিসাবে 1-1.5 বছর সময় লাগে, কারণ এইটা খুব টাফ, এক্সট্রিমলি হার্ড। সো এটা করার পরে, এটা করার 3 সপ্তাহ 4 সপ্তাহ পরে আমার কাছে কেসটার রেকর্ড নাই, নাহলে আমি কেসটাই আপনাদেরকে দেখাতাম। আমি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাই, দিস ইজ দ্য মেসেজ। বাচ্চাটা এখন 2 শব্দ করে বলতে পারে, এবং বাচ্চাটার বিছানার প্রস্রাবটা বন্ধ হয়ে গেছে। এবং আমরা কিন্তু এই বাচ্চাটাকে আগামী 3 মাসের মধ্যে কোনো অবস্থাতেই কোনো রেমেডি দিব না। এবং দিস ইজ ওয়াই আই ডিডন্ট আস্ক এনি ফার্দার কোয়েশ্চেন, কেমন আছে, কি করছে। উনি যতটুকু বলছে, আমার কোনো মানে আমার স্ট্র্যাটেজি হচ্ছে এখানে, আমি এনাকে কোনো ধরনের কোনো রেমেডি দিব না আগামী 3 মাসের মধ্যে। বিকজ আমি আসলে যেহেতু দিব না, সেহেতু এটা কি আছে, কেমন আছে, কাহিনী কি, হাঁচি দিচ্ছে কিনা, পায়খানা হচ্ছে কিনা, প্রস্রাব বিছানায় হচ্ছে কিনা, আই হ্যাভ ডান মাই পার্ট। এবং 3 মাস পরে আমরা যেটা করব, এই কেসে আবার একটা কমপ্লিট কেস টেকিং করব। কেন কমপ্লিট কেস টেকিং করব? কারণ পূজা দেওয়ার পরে এর আরো অনেক অনেক বিষয় এর চেঞ্জ আসবে, যেটা আসলে আমরা তখন ওয়েট করব আর কি। আপনাদের কারো কোয়েশ্চেন থাকলে আমার জন্য করতে পারেন। থ্যাংক ইউ।